হে বন্ধুরা, কিছু বছর আগে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এর একটি টিম কিছু হ্যাকারদের একটি লিস্ট তৈরি করে। এই লিস্টে ছিল কিছু বুদ্ধিমান এবং চতুর হ্যাকার, আর এই হ্যাকারদের লিস্টের মধ্যে একজন হ্যাকারের নাম ছিল হ্যাপি হ্যাকার। আসলে এই ছেলেটাকে হ্যাপি হ্যাকার বলার পেছনে একটি কারণ রয়েছে, আর সেই কারণটা হলো তার যতগুলো ছবি রয়েছে, মানে এই ছেলেটির যতগুলো ছবি জনসমক্ষে রয়েছে সেই সব ছবিগুলোতে তার মুখভঙ্গি সবসময় হাসিতেই পরিপূর্ণ ছিল। তার কাজের দরুন সে পৃথিবীর বিভিন্ন সংস্থার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আসলে এই হ্যাকারের কর্মকাণ্ড শুরু হয় 2009 সালের দিকে। 2009 সালের দিকে আমেরিকার জর্জিয়া শহরে সব ব্যাংকগুলো থেকে কিছু অদ্ভুত অভিযোগ উঠে আসছিল। কিছু মানুষ এটা অভিযোগ করছিল যে তাদের অজান্তেই তাদের ব্যাংকের বই থেকে অটোমেটিক্যালি টাকা তুলে নেওয়া হচ্ছে। আর এই অভিযোগ কেবলমাত্র সাধারণ কাস্টমারদেরই নয়, বরং তার সঙ্গে ছিল বড় বড় আধিকারিক এবং বিজনেসম্যানদেরও। ব্যাংকে জমা হওয়া অভিযোগের মধ্যে এমন একটা অভিযোগ ছিল যেটা সবাইকে চমকে দিয়েছিল। আর এই চমকে দেওয়া অভিযোগ আর কেউ নয়, আমাদের বর্তমান পৃথিবীতে সবথেকে আধিপত্য বিস্তারকারী কোম্পানি মাইক্রোসফট কোম্পানির থেকে। মাইক্রোসফট কোম্পানি থেকে অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ রীতিমতন একটু সতর্ক হয়ে ওঠে। পুলিশেরা এটা বুঝতে পেরে গিয়েছিল যে এই ব্যাপারটা যথেষ্ট গম্ভীর। খুবই অল্প সময়ের মধ্যেই জর্জিয়ার পুলিশ আধিকারিকরা এটা আন্দাজ করে ফেলেন যে এই তদন্ত করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ ব্যাপারটি ছিল ভীষণ জটিল। যে কারণে এফবিআই এই গম্ভীর মামলাটিকে নিয়ে একটু অ্যালার্ট হয়ে যায়। এফবিআই যখন অভিযোগগুলোকে পরীক্ষা করে দেখছিল তখন তারা রীতিমতন চমকে গিয়েছিলেন, কারণ ততক্ষণে প্রায় 60 মিলিয়ন কম্পিউটার হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে গিয়েছিল। মানে 6 কোটি কম্পিউটার ততদিনে হ্যাক হয়ে গিয়েছিল। আর এই সব কম্পিউটারের সঙ্গে জড়িত থাকা ব্যাংকের বই থেকে প্রায় সব টাকা তুলে নেওয়া হয়ে গিয়েছিল। আর এই সব কিছু হয়েছিল কেবলমাত্র 3 বছরের মধ্যে। হ্যাকিংয়ের এই মামলায় যখন এফবিআই পরীক্ষা করতে শুরু করে তখন তারা এটা ভালোভাবে বুঝতে পেরে যায় যে এতগুলো কম্পিউটারকে যে হ্যাক করেছে তার কাছে সেই সব ব্যাংকের বইয়ের মালিকের সমস্ত ডেটা রয়েছে। সুতরাং এফবিআই এটাও বুঝে যায় যে যে ব্যক্তি এই হ্যাকের কাজগুলো করেছে তাকে ধরাটাও ততটা সহজ হবে না। স্বাভাবিকভাবেই এরপর এই হ্যাকারকে খোঁজবার জন্য পুলিশ উঠে পড়ে লেগে যায়, এবং এই হ্যাকারটিকে খুঁজতে গিয়ে পুলিশ রীতিমতন অন্ধকারে হারিয়ে যায়। এফবিআই এর মতে এই হ্যাপি হ্যাকার মাত্র 3 বছরের মধ্যে নিজের একজন বন্ধুর সঙ্গে মিলে 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত $6 বিলিয়ন, মানে প্রায় 48,000 কোটি টাকা আলাদা আলাদা ব্যাংকের বই থেকে চুরি করে ফেলেছিল। এটা এতটাই বড় অ্যামাউন্টের অঙ্ক যে এটাকে গুনতে গেলে হয়তো সাধারণ মানুষের ততটাই সময় লাগবে যতটা সময় ধরে এই টাকাগুলোকে চুরি করা হয়েছিল। যাই হোক, এই এত বড় অঙ্কের অর্থের প্রতারণার কথা জানবার পর এফবিআই দেরি না করে সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল পুলিশদেরকে এই তদন্তে জড়িয়ে ফেলেছিল। এরপর এফবিআই এর সামনে সব থেকে বড় প্রশ্ন এটাই দাঁড়িয়েছিল যে আসলে এই হ্যাকারটি কে, যে পুরো পৃথিবীর মানুষের সঙ্গে সঙ্গে বড় বড় এজেন্সিগুলোরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরপর লাগাতার কয়েকদিন এবং কয়েক রাত পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন তুখর হ্যাকারদের লিস্ট খুঁজতে খুঁজতে এফবিআই এর একটি এজেন্ট অবশেষে একজন সন্দেহবাদী হ্যাকারের খোঁজ পায়। এফবিআই এর গভীর খোঁজাখুঁজির পর তারা জানতে পারে আলজেরিয়াতে একজন হ্যাকার রয়েছে যার নাম হামজা বেন দেলাজ। এফবিআই এর যে সমস্ত এজেন্ট এই তদন্ত নিয়ে কাজ করছিল তারা সবাই এই নামটির পেছনে পড়ে যায়। এরপর কিছু সময়ের মধ্যেই এফবিআই এর এজেন্টরা এই হামজা বেন দেলাজের সমস্ত অতীত খুঁজে বের করে ফেলে। হামজা বেন দেলাজ কেবলমাত্র 20 বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে হ্যাকিং করে বিভিন্ন মানুষের ব্যাংকের অঙ্ক খালি করে দিয়েছে। এরপর এই সন্দেহভাজন ব্যক্তির উপর নির্ভর করে আমেরিকান এজেন্সি তার সমস্ত কর্মকাণ্ডের লিস্ট তৈরি করতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হামজা বেন দেলাজকে একজন এজেন্ট ফলো করতে থাকে।
এই এজেন্টটির চতুরতার কারণে সে কয়েক মাসের মধ্যেই হামজা বেনদেলাজের খুব কাছে পৌঁছায় এবং সে নিজেকে একজন হ্যাকার প্রমাণিত করে হামজা বেনদেলাজের ভরসা জিতে তার বন্ধু হয়ে যায়। এরপর দুজনে একসঙ্গে মিলিত হয়ে হ্যাকিং করে বিশেষ করে ক্রিমিনাল ব্যক্তিদের ব্যাংকের বইতে চুরি করবার প্ল্যানিং করতে শুরু করে দেয়। তাদের এই প্ল্যানিং এর সময় নতুন একটি সফটওয়্যার চলনে এসেছিল। এই সফটওয়্যারটির নাম ছিল স্পাই আই। আপনারা জেনে অবাক হবেন, ডার্ক ওয়েবে মজুদ থাকা এই সফটওয়্যারটি আর কেউ নয়, হামজা বেনদেলাজি তৈরি করেছিল। আর এই সফটওয়্যারের মাধ্যমেই তারা পৃথিবী জুড়ে ভার্চুয়ালি ডাকাতি করেছিল। হামজা বেনদেলাজের সম্বন্ধে সবকিছু জানবার পর এফবিআই এর এজেন্ট এবার একটা নতুন প্ল্যান তৈরি করে যাতে হামজা বেনদেলাজকে গ্রেপ্তার করা যেতে পারে। এই কারণে এফবিআই হামজা বেনদেলাজের কাছ থেকে তার তৈরি করা সফটওয়্যারটি মানে স্পাই আইকে কিনে নেওয়ার কথা বলে। আর এই ডিলটিকে সম্পন্ন করবার জন্য কায়দা করে এফবিআই এর ওই সিক্রেট এজেন্ট হামজা বেনদেলাজকে রাজিও করে ফেলে। কিন্তু সফটওয়্যারটির ডেলিভারি এবং সাপ্লাই হওয়ার আগেই হামজা বেনদেলাজ এফবিআই এর হাত থেকে পালিয়ে যায়। হ্যাঁ, যদিও এটা ঠিক যে এফবিআই এর এই অপারেশন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, কিন্তু এফবিআই এর কাছে সব থেকে বড় সাফল্য এটাই ছিল যে নামের পেছনে তারা এতদিন ধরে দৌড়ে বেড়াচ্ছিল, এখন সেই নামটির পেছনের চেহারাটিকেও এফবিআই চিনে গিয়েছিল। কিন্তু তারপরেও এমন কিছু ঘটে যা সম্পূর্ণ এফবিআই সহ সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছিল। হামজা বেনদেলাজের পরিচয় এফবিআই ভালোভাবে পাওয়ার পর তারা হামজা বেনদেলাজের কিছু ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় যাতে পৃথিবীর সব জায়গার পুলিশ অ্যালার্ট হয়ে থাকতে পারে। এরপর ধীরে ধীরে এফবিআই হামজা বেনদেলাজের সম্পূর্ণ ডিটেলস বের করতে থাকে এবং জানতে পারা যায় হামজা বেনদেলাজ আলজেরিয়ার একটি ছোট্ট শহরে বসবাস করত। 1988 সালে জন্ম হওয়া হামজা বেনদেলাজ ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুবই তুখোড় ছিল। অঙ্ক তার সব থেকে পছন্দের সাবজেক্ট ছিল। এরপর সাধারণভাবেই সে যখন আরো পড়াশোনা করবার জন্য ইউনিভার্সিটিতে যায় তখন সে সেখানে কম্পিউটারের মাধ্যমে তার বাকি পড়াশোনা চালাতে থাকে। পড়াশোনার পাশাপাশি সে কম্পিউটারকে নিজের একটি খেলনাতে পরিণত করে ফেলেছিল। ফলস্বরূপ কম্পিউটারের সঙ্গে জড়িত থাকা সমস্ত জিনিসই বলতে গেলে সে জেনে ফেলেছিল এবং দেখতে দেখতেই সে হ্যাকারে পরিণত হয়। প্রথম দিকে সে মজার ছলে কম্পিউটার হ্যাক করে সাধারণ মানুষদের অবাক করে দিত, কিন্তু তারপর হঠাৎ করে সে একজন তুখোড় হ্যাকারে পরিণত হয়। অন্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবার জন্য কম্পিউটারের ভেতরেই সুড়ঙ্গ বানাতে শুরু করে সে। সিকিউরিটি পাসওয়ার্ড সে এমনভাবে ভাঙত যে দেখে মনে হতো যেন সে যোগ বিয়োগ গুণের খেলা খেলছে। এই সময়ে হামজা বেনদেলাজ হ্যাকিং এর জগতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ে আলজেরিয়া থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়াতে আরো একজন ব্যক্তি ছিল যার হ্যাকিং করতে খুবই ভালো লাগতো। ওই ব্যক্তির নাম ছিল আলেকজান্ডার পেনিং। মাত্র 25 বছর বয়সী এই হ্যাকারের কি ভূমিকা ছিল এই তদন্তে তা আমরা খুব শীঘ্রই জানব। এফবিআই এর মতে যে সফটওয়্যারটির মাধ্যমে হামজা বেনদেলাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কম্পিউটারকে হ্যাক করেছিল সেটা আসলে এই আলেকজান্ডার পেনিংই তৈরি করেছিল। পেনিং যখন নিজের সফটওয়্যারটিকে আপডেট করেছিল তখনই হামজা বেনদেলাজের সম্পর্কে সে জানতে পারে। দুজনেরই চিন্তাভাবনা একই ধরনের ছিল এবং দুজনেরই উদ্দেশ্য একই ছিল, যে কারণে দুজনের মধ্যে বন্ধুত্ব খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে দুজনে মিলেই এই সফটওয়্যারটিকে নিজের হাতিয়ার তৈরি করে এবং বেরিয়ে পড়ে আরো ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করতে। এরা দুজন মিলে ভাইরাসের মাধ্যমে লোকেদের কম্পিউটারে এন্ট্রি করত এবং পুরো কম্পিউটারই হ্যাক করে ফেলতো। তাদের এই যাত্রা 2009 সালে শুরু করবার পর প্রায় 4 বছর পর 2013 সালে হঠাৎ করে তাদের যাত্রাতে মন্থন দেখা দেয়। 4 জানুয়ারি 2013 সালে হামজা বেনদেলাজ সদ্য বিবাহ করা নিজের ওয়াইফকে নিয়ে ছুটি কাটানোর জন্য মালয়েশিয়া গিয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী মালয়েশিয়া থেকে ছুটি কাটানোর পর কায়রোতে যাওয়ার জন্য যখন সে থাইল্যান্ড থেকে ফ্লাইট চেঞ্জ করতে যাচ্ছিল তখন এয়ারপোর্টে থাকা পুলিশ আধিকারিকরা তাকে চিনতে পারে এবং তৎক্ষণাৎ তাকে এবং তার ওয়াইফকে এয়ারপোর্টেই আটকে দেয়। কিন্তু এখানে হামজা বেনদেলাজ একটু হেসে পুলিশকে সবকিছু বলে দেয় এবং পুলিশ তার ওয়াইফকে ছেড়ে দেয়। আর হামজা বেনদেলাজও ওই 24 জানুয়ারি 2013 সালে পুলিশের কাছে গ্রেপ্তার হয়। এ খবর ইন্টারপোল এফবিআই এর কাছে পৌঁছানোর
পৌঁছানো মাত্রই সেই দিন থেকেই শুরু হয় FBI সংস্থার 5 মাসের না থামা দৌড়ঝাঁপ। এরকম নামী এবং বুদ্ধিমান অপরাধীকে হাত থেকে যেতে না দেওয়ার জেদ FBI এজেন্টদের রীতিমতো বিরক্ত করে রেখেছিল। 2013 সালের মে মাসে হামজা বেন দেলাজকে আমেরিকার আটলান্টাতে আনা হয়, যেখানে তার বিরুদ্ধে শুরু হয় আইনি মোকদ্দমা। 2 বছর ধরে চলা মোকদ্দমার দরুন FBI হামজা বেন দেলাজের বিরুদ্ধে যে প্রমাণগুলো দিয়েছিল সেগুলোর মতে হামজা বেন দেলাজ এবং তার বন্ধু পেনিং মিলে 217টি ব্যাংক থেকে প্রায় 60 মিলিয়ন অ্যাকাউন্ট খালি করে 4 বিলিয়ন টাকা চুরি করেছিল। আদালত 2015 সালের জুন মাসে হামজা বেন দেলাজকে এত বড় অ্যামাউন্টের টাকা চুরি করবার অপরাধে 15 বছরের জন্য কারাদণ্ড ঘোষণা করে। তার সঙ্গে সঙ্গে $10 লক্ষ জরিমানাও করে। হামজা বেন দেলাজের শাস্তি হওয়ার পর FBI এর নতুন একটি মিশন শুরু হয়, আর সেটা হলো হামজা বেন দেলাজের বন্ধু পেনিংকে খুঁজে বার করা। তবে এইবার FBI-কে ততটা দৌড়ঝাঁপ করতে হয়নি। 2015 সালের জুলাই মাসেই আটলান্টা এয়ারপোর্ট থেকে FBI পেনিংকেও গ্রেপ্তার করে নেয়। পেনিংয়ের উপরে মোকদ্দমা চলে এবং তাকেও জেলে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক এমনই সময় সোশ্যাল মিডিয়াতে একটি খবর খুব ভাইরাল হতে শুরু করেছিল, আর সেই খবরটি হলো হামজা বেন দেলাজকে নাকি ফাঁসি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলস্বরূপ হামজা বেন দেলাজকে রবিনহুডের খেতাব দেওয়া শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী তখন সবাই এটাই বলছিল যে হামজা বেন দেলাজ নাকি গরিবের সাহায্যকারী, যে বড় লোকদেরকে লুটে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। এমনকি এটাও খবর পাওয়া গিয়েছিল যে হামজা বেন দেলাজ ফিলিস্তিনিদেরও সাহায্য করেছিল, যে কারণে এই ব্যাপারে আরও খোঁজ করা শুরু হয়। কিন্তু এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তারা এত বেশি পরিমাণের টাকা দিয়ে কি করেছিল। এমন সময় আরও একটা খবর উঠে আসে যে থাইল্যান্ড এয়ারপোর্টে হামজা বেন দেলাজ নিজে এটা পরিষ্কার করে বলেছিল যে তার কেবলমাত্র 2টি শখ রয়েছে, আর এই 2টি শখকে পূরণ করবার জন্যই সে প্রয়োজনের তুলনায় বেশি টাকা ব্যাংক থেকে বের করে এবং সেটা খরচ করে। তার প্রথম শখটি ছিল পৃথিবীর সবথেকে দামি ফ্লাইটের ফার্স্ট ক্লাসে সফর করা। দ্বিতীয় শখটি ছিল সবথেকে দামি জায়গাতে বসবাস করা। সোজা কথায় বলতে গেলে সে একটা ধনী জীবনযাপন করবার চেষ্টা করেছিল। যদিও বা হামজা বেন দেলাজ কোথাও এটা বলেনি যে সে এত বেশি পরিমাণের টাকা কোনো মুসলিম সংগঠন অথবা ফিলিস্তিনের লোকেদের দিয়েছিল। সর্বশেষে FBI তার সম্পর্কে এটাই বলেছিল যে সে একটি সাধারণ চোর, যে বেআইনিভাবে আমেরিকার 217টি ব্যাংকের টাকা খালি করে নিজের শখ পূরণ করেছিল। আপনার কি মনে হয়, হামজা বেন দেলাজ কি সত্যি একজন রবিনহুড ছিল, নাকি শুধুমাত্রই একজন সাধারণ চোর? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে